আসসালামু আলাইকুম সবাইকে। রাসায়নিক বন্ধনের 2 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা 1 নাম্বার লেকচারটি সবাই করে ফেলেছি। এখন আমাদের 2 নাম্বার লেকচার শুরু হতে যাচ্ছে। তো এর আগে আমি 1 নাম্বার লেকচারের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সালফারের আমি যোজনী দেখানোর সময় তোমাদেরকে বলছিলাম যে জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য সালফারের যোজনী 2 হয়। দেন এই জোড়া আবার ভেঙেও থাকতে পারে, এই কারণে 4ও হয় এবং 6ও হয়। এখানে কথা হচ্ছে কি, আমি যেটা দেখাইছিলাম এখান থেকে এটা বোঝা আসলে কঠিন। সালফারের যোজনীটা আসলে কিভাবে হয়, সালফারকে উত্তেজিত করলে প্রথমে বন্ডটা ভেঙে 3s 3p-তে যায়, দেন তারপরে আবার যদি ভেঙে, দেখো সালফারের যদি আমি দেখাই, সালফার কত ছিল, 16 ছিল না, সালফার 16, একটু বড় করে যদি লিখি সালফার 16, তাহলে কি 1s2 2s2 2p6 3s2 দেন 3p4, তাই তো নাকি? এপাশে কিন্তু 3d0 অবশিষ্ট আছে। তো এই যে এখানে সালফারকে আমরা এটা যদি এর এই যে অরবিটালে দেখি, তাহলে এসে আছে 2টা অরবিটাল আর পিতে আছে 3টা। তৃতীয় অধ্যায় তোমাদেরকে এটা নিয়ে একটু আলোচনা করছিলাম। তো এগুলাতে ইলেকট্রনগুলা কিভাবে প্রবেশ করে দেখো, প্রথমে সিঙ্গেল আকারে প্রবেশ করবে, দেন জোড়া মিলাইতে থাকবে। তাহলে দেখো প্রথমে সিঙ্গেলভাবে প্রবেশ করলো, দেন জোড়া মিলাইলো, তাহলে এখানে বিজোড় কয়টা থাকলো, বিজোড় 2টা থাকলো। এই কারণে সালফারের স্বাভাবিক যোজনী হয় কত, 2। তারপরে যদি এই সালফারকে আমরা উত্তেজিত করি, উত্তেজিত করলে কি হয় দেখো, এই পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি নির্দেশ করে, নিয়ন। তাহলে আমরা NU লিখতে পারি, নিয়ন দিয়ে 3s2 দেন 3p4 যেটা আছে, এটা তখন কি হবে দেখো, এটা তখন 3px 3py 3pz এরকম হবে, 3pz এরকম হবে। হ্যাঁ, এই যে হয়ে 3pxy তখন আমরা দিছি, এটা আবার কি হবে 3d-তেও পার হয়ে যাবে, যে 3dxy থাকবে সেটাতে পার হয়ে যাবে। তাহলে কি একটা 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 হয়ে গেল। তখন দেখো কি হবে, এই 2টা থেকে এইটাই থাকবে, এখান থেকে যে 3টা আসবে সিঙ্গেল সিঙ্গেলভাবে যাবে, এবং ডির যে একটা আসলো ডিতে একটা যাবে, আর বাকি 4টা ডির ফাঁকা থাকবে। এরপরে কি করব, একে যদি আবার আমরা উত্তেজিত করি, তখন কি হবে, এই এসে একটা থাকবে এবং DYZ-এ 3DYZ আরেকটা যাবে। তাহলে কি হবে দেখো, এখান থেকে আরেকটা ইলেকট্রন বের হবে, হয়ে এই যে ডি এটার সঙ্গে আরেকটা যুক্ত হবে। তাহলে তখন খালি কয়টা হবে, 4 আর 2। তাহলে কত, আগে একবার উত্তেজিতের সময় এখানে 4টা সিঙ্গেল পাইলাম, 2বার উত্তেজিতের সময় 6টা পাইলাম। তার মানে কি সালফারের যোজনে 2 4 6 সবই হতে পারে। এই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে জোড়া আকারে থাকে, একটা জোড়া আকারে এবং 2টা জোড়া ভাঙ্গা আকারে থাকে, আবার অনেক সময় 3টাও জোড়া ভাঙ্গা আকারে থাকে। এই জিনিসগুলো তোমাদের এই লেভেলের না, এই জন্য আমি গতদিন বলিনি, বাট তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলা, যার কারণে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এটা তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবা তখন ক্লিয়ারলি জানতে পারবা। তো দেখো আজকে আমরা শুরু করতে যাচ্ছি গতদিন যা পড়াইছিলাম তারপরে থেকে। গতদিন লাস্ট কি পড়াইছিলাম, যোজনী বা যোজ্যতা, এটার ভেরিয়েন্ট ছিল সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, এগুলা নিয়ে। আজকে আমরা শুরু করব কি, যৌগমূলক ও তাদের যোজনী। আমি যদি পয়েন্টটা লিখি, পয়েন্টটা কি হবে দেখো, যৌগমূলক ও তাদের যোজনী, যৌগমূলক ও তাদের যোজনী। দেখো যৌগমূলক জিনিসটা কি, একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি ধনাত্মক ঋণাত্মক আয়ন বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এরা একটি মৌলের ন্যায় আচরণ করে, তাহলে এদেরকে বলা হয় যৌগমূলক। কি বললাম তোমরা কিছুই বুঝতে পারোনি, আসো আমরা সংজ্ঞাটা লিখি, দেন বিশ্লেষণ করলেই বুঝতে পারবা। তাহলে কি, একাধিক মৌলের কতিপয়
পরমাণু বা আয়ন, কতিপয় পরমাণু বা আয়ন একে অপরের সাথে, তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে আমি সেভাবেই লিখে দিচ্ছি, হ্যাঁ, অপরের সাথে যুক্ত হয়ে, কি বললাম, একে অপরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ, কি বললাম, আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এরা একটি মৌলের ন্যায় আচরণ করে। তাহলে এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। তোমাদের বইয়ে সংজ্ঞাটা এইভাবে লেখা আছে, হ্যাঁ। দেখো, সংজ্ঞা মুখস্থ করার জিনিস, বাট বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এখন যদি তুমি অন্ধের মতো মুখস্থ করো তাইলে হ্যাঁ তুমি মুখস্থ করতে পারবা, বাট বেশি দিন তোমার মাথায় থাকবে না। তাই সংজ্ঞা আমরা মুখস্থ করব ঠিক, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করব। দেখো এখানে আমরা প্রথমে কি বলছি, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন। মৌল আমরা দেখছি পর্যায় সারণীতে 118টি মৌল আছে, চতুর্থ অধ্যায়ে এগুলো আমরা দেখছি। তাহলে কি বললাম, একাধিক মৌলের কতিপয় পরমাণু, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এখানে হচ্ছে ধরো যে একাধিক মৌল হিসেবে একটা নিলাম নাইট্রোজেন, একটা নিলাম হাইড্রোজেন, ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তাহলে তো একাধিক মৌল নিছি। পরমাণু বা আয়ন, তাহলে আরেকটা আমরা হাইড্রোজেন আয়নও নেই। তাহলে দেখো কি নিলাম, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন, তাহলে দুইটা মৌল নিছি, সোডিয়াম এবং হাইড্রোজেনের একটা আয়নও নিছি, একে অপরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে একে অপরের সাথে যুক্ত হয়ে, তাহলে দেখো যুক্ত করে যদি দেখাই, তাহলে নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত করে NH3 তৈরি করে, এটা একটা কি হলো, যৌগ হইল। তাহলে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন একে অপরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে পরমাণুগুলোকে যুক্ত করছি, করে আমরা NH3 পাইছি। এর সঙ্গে যদি আমরা আবার এই আয়নটাকে যোগ করি, তাহলে কি NH3 প্লাস H+। তাহলে দেখো তো এটা যখন যৌগ অবস্থায় আছে, এটা তো একটা পূর্ণ যৌগ অবস্থায় আছে, তাই না। তাহলে এর সাথে যদি আবার একটা হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন প্লাস আমরা যদি যোগ করি, তাহলে কি হবে, এটা আবার হবে NH4। হাইড্রোজেন যেহেতু আরেকটা আসলো, তাহলে 4, আর যে আয়নিত অবস্থায় ছিল তার জন্য এটাও কি হবে, হাইড্রোজেন আয়ন যোগ হলে এটাও আয়নিত হবে। তাহলে কি একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন একে অপরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে দেখো তো এখানে কি আধান তৈরি করছে না, ধনাত্মক আধান, একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। তাহলে এটা পুরাটা মিলে কি একটা পরমাণু গুচ্ছ হয়েছে না, অবশ্যই হয়েছে। এবং এরা একটি মৌলের ন্যায় আচরণ করে। এই পুরাটা কিন্তু এখন অ্যামোনিয়াম হিসেবে আচরণ করবে, কি অ্যামোনিয়াম আয়ন হিসেবে আচরণ করবে। এই ধরনের পরমাণু গুচ্ছকে কি বলবো আমরা, যৌগমূলক বলবো। তাহলে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন যোগ করে প্রথমে আমরা অ্যামোনিয়া করলাম, এই অ্যামোনিয়ার সাথে আবার একটা হাইড্রোজেন আয়ন যোগ করলাম, এগুলা কিন্তু পরমাণু যোগ করছি, কিন্তু এবারে কি যোগ করলাম, আয়ন যোগ করলাম। আয়ন যোগ করে অ্যামোনিয়াম একটা কি পাইলাম, যৌগমূলক পাইলাম, যেটা কি ধনাত্মক চার্জ বিশিষ্ট। দেখো এটা যদি বুঝে থাকো, আমি আরও একটা উদাহরণ এই পাশে দেখাই, সেটা কি দেখো, আমরা সবাই জানি সালফার এবং অক্সিজেন যুক্ত হয়ে, মানে দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড গঠন করে। এর সাথে যদি আমরা আরও কি করি, এর সাথে যদি আমরা
ধরো যে এই সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা আরেকটা যদি অক্সিজেন আয়ন যোগ করি, কি অক্সিজেন আয়ন, এটা হচ্ছে অক্সিজেনের আয়নিত অবস্থা, যোগ করি তাহলে কি হবে SO, সালফার তো 2টা আছে, এই অক্সিজেন যদি যোগ হয় তাহলে কয়টা হবে 3টা, আর আয়ন কয়টা ছিল 2-, তাহলে এটা কি সালফেট আয়ন হইলো, কি হইলো সালফেট আয়ন। তাহলে এটা কি হলো সালফেট আয়ন। এই যে দেখো একাধিক পরমাণু বা আয়ন, তাহলে কি এই যে একাধিক পরমাণু নিছি আয়নও নিছি, পরস্পরের সাথে যুক্ত হয়ে ঋণাত্মক বা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ, এই পুরাটা কি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এ পুরাটা একটি মৌলের ন্যায় আচরণ করে। কিভাবে মৌলের ন্যায় আচরণ করে সেটা একটু দেখাই। দেখো আমরা জানি কি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এখানে হাইড্রোজেন কি ছিল মৌল ছিল না, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যদি এখানে আমরা NH4 দেই তাহলে এটাও Cl এর সাথে যুক্ত হয়, হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। কি গঠন করে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে দেখো তো এখানে যেহেতু হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন একটা মৌল ছিল, তাহলে এই মৌলের জায়গায় তো আমাদেরকে মৌলই বসাইতে হবে। তাহলে কি এই অ্যামোনিয়ামটা একটি মৌলের ন্যায় আচরণ করলো, করে কি করলো একটি যৌগ গঠন করলো। এই জিনিসটাই আমাদের সংজ্ঞাতে বলছে। তাহলে দেখো একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন একে অপরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এরা একটি মৌলের ন্যায় আচরণ করে। সেই মৌলের ন্যায় আচরণ কি, এখানে অ্যামোনিয়ামটা একটা মৌলের ন্যায় আচরণ করতেছে। এই ধরনের যৌগকে বা এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বলে থাকি। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হইতে পারছো। একটু দাঁড়াও, আমি ঘেমে যাচ্ছি, প্রচণ্ড ওয়েদারটা গরম, বুঝতে পারছো, মানে এতটাই গরম। আমি বিকেলে অফলাইনে ক্লাস নিতে গেছিলাম ব্রাঞ্চে, যাওয়ার সময় মানে ছাতা নিয়ে যাচ্ছি, তবুও মনে হচ্ছে যে ছাতা ছিদ্র হয়ে রোদ আমার মাথায় লাগতেছে, এরকম একটা অবস্থা। তো এই রোদে তোমরা বাইরে বের হবা না, মানে বাইরে বের হওয়ার চেষ্টা কম করবা, মানে প্রয়োজন ছাড়া বের হবে না, এরকম একটা কথা আর কি। তো দেখো আমাদের এই যে হচ্ছে যৌগমূলকটা শেষ হইলো, এখন যৌগমূলকের যোজনীটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো যৌগমূলকের যোজনী যদি বুঝাই, আমি এটা তোমাদের মুছে দিলাম একটু। দেখো যৌগমূলক, একটা যৌগমূলক যদি আমি লিখি তাহলে প্রথমে কি লিখছিলাম NH4+। এই যৌগমূলকের একটা আধান থাকে, সংজ্ঞাতে আমরা কি দেখলাম ধনাত্মক অথবা ঋণাত্মক যে কোনো আধান বিশিষ্ট হইতে পারে। তাহলে এখানে আধান কত +1, তাহলে এই যে +1 এর একটা যোজনীও আছে, কি আছে যোজনী আছে। এই যোজনীটা কত, এই যে যে আধানটা তার ছিল এই আধানের ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন ব্যতীত যে সংখ্যাটা শুধু থাকে সেটাই হচ্ছে ওই যৌগমূলকের যোজনী। তাহলে এখানে ধনাত্মক ঋণাত্মক চিহ্ন বাদ দিলে আধান কত থাকে 1, তাহলে অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী 1। দেন যদি সালফেট বলি, কি সালফেট, এখানে আধান কত ধনাত্মক ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট এই সংখ্যাটাই হচ্ছে তার আধান। তাহলে এই সালফেটের আধান কত 2- যেহেতু, তাহলে এখানে কত -2। যদি -2 আধান হয় তাহলে যোজনী কি এই প্লাস মাইনাস চিহ্ন ব্যতীত যে সংখ্যাটা থাকে সেটাই যোজনী। তাহলে এখানে সালফেটের যোজনী কত 2। এরপরে যদি বলি CO3 2-, এটা হচ্ছে কার্বনেট যৌগমূলক, এখানে কত আধান -2, তাহলে যোজনী কত 2। এরপরে যদি বলি HCO3, কি HCO3-, তাহলে এখানে কত -1 যদি হয় তাহলে এখানে যোজনী কত হবে 1। আবার যদি বলি OH- হাইড্রক্সিল মূলক, এটা হাইড্রক্সিল মূলকের আধান কত -1, তাহলে এর যোজনী কত হবে 1। আশা করি যৌগমূলকের যোজনী কীভাবে হয় সেই জিনিসটা বুঝতে পারছি। তাহলে সেই যৌগমূলকের উপরে যে আধানটা থাকবে সেই আধানের চার্জ ব্যতীত যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে যৌগমূলকের যোজনী। বুঝাইতে পারছি তোমাদেরকে কথাটা? তো দেখো এইটাই ছিল আমাদের যৌগমূলকের যোজনী আর হচ্ছে যৌগমূলক জিনিসটা কি সেটার ব্যাখ্যা।
বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম ব্যাখ্যা পাবা। এখানেও আমি চাইলে যৌগমূলক কিভাবে গঠিত হয়, আণবিক বন্ধন, তারপরে হচ্ছে আয়নিক বন্ধন, আণবিক না আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন দেখাইতেই পারতাম, বাট এখানে দেখানোর প্রয়োজন নেই। আমি যেহেতু চ্যাপ্টার পুরাটাই দিব, তাইলে এই টপিকগুলো আমাদের এই চ্যাপ্টারের কিছু টপিক পরে আছে, যখন আছে তখনই আমি তোমাদেরকে দেখাবো। তাই তোমরা ধৈর্য সহকারে শুধু প্লেলিস্টটা দেখতে থাকবা। এই প্লেলিস্টটা দেখার পরে আমি এইটুকু এনশিওর করতে পারবো যে তোমরা কোনো জায়গাতে আর আটকাবো না, সব কিছুই সলভ করতে পারবা। তো দেখো, যৌগমূলক এর যোজনীটাও আমরা বুঝতে পারলাম। এখন দেখো আমরা যাব কিসে। এখন আমাদের এরপরে একটা টপিক আছে, টপিকটার নাম যদি আমি বলি সেটা হচ্ছে যে যৌগের রাসায়নিক সংকেত। এখন কি দেখবো আমরা? যৌগের রাসায়নিক সংকেত। তোমাদের টপিকগুলো আমি সিরিয়াল ওয়াইজ লিখে নিছি যাতে উলট পালট না হয়। যৌগের রাসায়নিক সংকেত। দেখো, যৌগের রাসায়নিক সংকেতটা কি? কোনো মৌল বা যৌগমূলক একত্রে যুক্ত হয়ে যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? যৌগ বলবো। আর এই রাসায়নিক যৌগের সংকেতটা কি? কোনো মৌল বা যৌগমূলকের প্রতীক বা কি সংকেতকে এদের সংখ্যা সহ যদি প্রকাশ করা হয় তাহলে তাকে আমরা কি বলি? যৌগের রাসায়নিক সংকেত। যেমন দেখো, এটা হচ্ছে একটা মৌল, ধরো ক্লোরিন একটা মৌল। ক্লোরিন মৌলের এটা কি? সিএলটা কি? ক্লোরিন মৌলের প্রতীক। আর NH4 প্লাস, আর এখানে ক্লোরিন মাইনাস আয়নিত অবস্থায়, ধরো NH4 প্লাস, ক্লোরিন দরকার নাই, NH4 প্লাস, এটা কি একটা যৌগমূলক? তাহলে কি অ্যামোনিয়াম যৌগমূলকের এটা সংকেত। তাহলে কি কোনো পরমাণু বা মৌল যেটাই বলো না কেন, কোনো মৌল বা যৌগমূলকের প্রতীক এবং আণবিক প্রতীক এবং সংকেতকে তাদের কি সহ, এই যে তোমার যে চার্জটা আছে না, এই চার্জ সহ বা যোজনী সহ যে প্রকাশ করা হয় একেই কি বলা হয়? রাসায়নিক সংকেত। দেখো, এত কিছু তোমাদের লাগবে না। এখানে যদি বুঝাই Fe প্লাস Cl, এরা যুক্ত হয়ে FeCl2 গঠন করে। তাহলে এখানে আয়রনের যোজনী কত? 2। এগুলো আমরা দেখব কেন 2 হলো। দেখো, আয়রনের যোজনী ক্লোরিনের নিচে লিখতে হবে, ক্লোরিনের যোজনী আয়রনের নিচে লিখতে হবে। তাহলে আয়রনের যোজনী কি? এখানে 2। তাহলে এখানে দেখো আয়রন এবং ক্লোরিনকে এদের যোজনী সহ লেখা হয়েছে। তাহলে আয়রনের নিচে কোনো সংখ্যা নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে ক্লোরিনের যোজনী 1, আয়রনের যোজনী 2। এই যে যোজনী সহ মৌলের সংকেত, মৌলের প্রতীক বা যৌগমূলকের সংকেত যে লেখার একটা পদ্ধতি আছে, এটাকে কি বলা হয়? যৌগের রাসায়নিক সংকেত। সংজ্ঞা তোমাদের লাগবে না, তোমাদের লাগবে হচ্ছে রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো। তাহলে এখন তোমরা হেডিং দাও রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তাহলে এটা লেখার কিছু নিয়ম আছে, সেটা লেখো। লেখার নিয়ম। হ্যাঁ, দেখো, রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়ম আছে। কয়টা? 3টা। প্রথমটা হচ্ছে 1 নম্বর, যদি আমি নিয়মটা একটু লিখে দেই, সেটা কি? অণু গঠনকালে যে পরমাণু অণু গঠনে অংশ নেয় সেই পরমাণুর সংখ্যাকে, মানে সেই পরমাণুর সংখ্যাকে বলতে ওই অণু গঠনে ওই পরমাণুর কয়টি লাগতেছে বা কয়টি পরমাণু মিলে ওই অণুটা গঠন করতেছে সেই সংখ্যাটাকে বুঝাইছে। সেই সংখ্যাকে পরমাণুর প্রতীকের, কিসের? প্রতীকের ডান পাশে নিচে লেখা হয়। কি বললাম?
অণু গঠনকালে যে পরমাণু অণু গঠনে অংশ নেয় সেই পরমাণুর সংখ্যাকে পরমাণুর প্রতীকের ডান পাশে নিচে লেখা হয়। তোমাদের বইয়ে কথাটা অন্যভাবে থাকতে পারে, বাট দিন শেষে একই কথাই মিন করে। যেমন দেখো ক্লোরিনের অণু যদি গঠন করতে চাই, তাহলে দুইটা ক্লোরিন একত্রিত হয়ে ক্লোরিন অণু গঠন করে। তাহলে দুইটা ক্লোরিন একত্রিত হয়েছে, এখানে কয়টা? দুইটা। তার মানে কি, এটা ক্লোরিনের কি প্রতীক? কি বলছে? অণু গঠনকালে যে পরমাণু অণু গঠনে অংশ নেয়। তাহলে এখানে কোন পরমাণু নিছে? ক্লোরিন পরমাণু। সেই পরমাণুর সংখ্যাকে, তাহলে সেই পরমাণুর সংখ্যাকে, তাহলে এখানে কয়টা পরমাণু নিছে? দুইটা। তাহলে সেই পরমাণুর সংখ্যাকে আমরা নিলাম, কি বলছে? প্রতীকের ডান পাশে। তাহলে প্রতীকের, এটা কি প্রতীকের ডান পাশের নিচে লেখা হয়। তাহলে দুইটা পরমাণু লিখছে, তাহলে ডান পাশের নিচে লিখলাম। তাহলে এটাই কি হলো? একটা নিয়ম। তাহলে কি রাসায়নিক সংকেত লেখার এটা একটা নিয়ম। আবার যদি বলি তাহলে কি, হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে হাইড্রোজেন অণু গঠন করে। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। তাহলে এখানে কি দিতে হবে? 2 দিতে হবে। আবার কি অক্সিজেন প্লাস অক্সিজেন, এখানে কয়টা অক্সিজেন আছে? দুইটা, এর নিচে 2 দিতে হবে। তারপরে আবার 3টা নাইট্রোজেন যুক্ত হয়, বা 2টা নাইট্রোজেনই দেখায়। নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন 2টা, এজন্য নিচে 2 দিলাম। আবার নাইট্রোজেন 2টার সাথে যদি আরেকটা নাইট্রোজেন যুক্ত হয়, তাহলে এখানে কয়টা হলো? 2টা আর 1টা। তাহলে কি এখানে মোটে 3টা হলো। এই যে এই নিয়মটা দেখলাম, এই নিয়মটাই কি 1 নম্বর নিয়মের মধ্যে আমাদের বলা আছে। তাহলে কি অণু গঠনকালে যে পরমাণু অণু গঠনে অংশ নেয় সেই পরমাণুর সংখ্যাকে পরমাণুর প্রতীকের ডান পাশের নিচে লেখা হয়। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। এটা মুছে দিলাম। দেন এরপরের নিয়ম যেটা আছে সেটাতে যাব। দেখো এরপরেরটা যদি বলি, তাহলে কি আগে লিখে দিচ্ছি, পরে বুঝে দিচ্ছি। দুইটি ভিন্ন মৌল যৌগ গঠন করলে তাদের একটির যোজনী, তাদের একটির যোজনী না, একটি মৌলের যোজনী লেখা। তাদের একটি মৌলের যোজনী অপর মৌলের প্রতীকের ডান পাশে নিচে লিখতে হয়। তাহলে কি বললাম? দুটি ভিন্ন মৌল যৌগ গঠন করলে তাদের একটি মৌলের যোজনী অপর মৌলের প্রতীকের ডান পাশে নিচে লিখতে হয়। উদাহরণস্বরূপ যদি দেখায়, এখানে ধরো যে আয়রন কি আছে? আয়রন এর 3 যোজনী সে ইউজ করতেছে, কারণ আয়রনের যোজনী 2টা, 2 এবং 3 দেখলাম। এখানে ধরো যে সে 3 যোজনী 3 ইউজ করবে, এখানে অক্সিজেন। তাহলে কি বললাম? দুইটি ভিন্ন মৌল, আমরা দুইটি ভিন্ন মৌল নিছি, আয়রন এবং অক্সিজেন যৌগ গঠন করলো। আচ্ছা ঠিক আছে, আয়রন এবং অক্সিজেন যৌগ গঠন করলো। তাহলে FeO দুইটা যৌগ গঠন করলো। তাহলে যৌগ গঠন করলে তাদের একটি মৌলের যোজনী অপর মৌলের প্রতীকের ডান পাশে নিচে লিখতে হয়। তাহলে এখানে আয়রন 3 যোজনী ব্যবহার করছে, অক্সিজেন 2 ব্যবহার করছে। দেখো কি বললাম? দুইটি ভিন্ন মৌল যৌগ গঠন করলে তাদের একটি মৌলের যোজনী অপর মৌলের প্রতীকের ডান পাশে নিচে লিখতে হয়। দুইটি মৌল যৌগ গঠন করলো, করার সময় এই যৌগটা গঠন করার সময় কি দেখা গেল? আয়রন 3 যোজনী ব্যবহার করছে, অক্সিজেন 2 যোজনী ব্যবহার করছে। তাহলে কি বলছি? একটির যোজনী, দেখো একটি মৌলের যোজনী অপর মৌলের প্রতীকের ডান পাশে লিখতে হয়। তাহলে এখানে আয়রনের যোজনী কত? 2। তাহলে এর অপর মৌল কি? অক্সিজেন। তাহলে আয়রন 2 না 3, আয়রনের যোজনী যেহেতু 3, তাহলে আয়রনের অপর মৌল কি? অক্সিজেন। তাহলে এর হচ্ছে যোজনীটা অক্সিজেনের নিচে যাবে, এবং অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে ওই যোজনীটা অপর মৌল আয়রনের নিচে আসবে। তাহলে এটাই হচ্ছে অক্সিজেন এবং আয়রন মিলে গঠিত যৌগ। এটার নাম কি? ফেরিক অক্সাইড। কি বললাম? ফেরিক অক্সাইড। আবার দেখো ক্যালসিয়াম প্লাস হাইড্রক্সিল, ক্যালসিয়াম প্লাস কি বললাম? হাইড্রক্সিল। এখানে যৌগমূলকের যোজনী তো আমরা দেখতেই বুঝতে পারি, এখানে এর যোজনী কত? 1, আর ক্যালসিয়ামের যোজনী কত? 2। তাহলে এই দুইটা মিলে যদি যৌগ গঠন করে, তাহলে কি ক্যালসিয়াম এবং হাইড্রক্সিল, যেহেতু দুইটা
হাইড্রক্সিল আছে, তাহলে হাইড্রক্সিলের যোজনী কত 1, এই যোজনীটা কার নিচে যাবে, অপর মৌলের নিচে যাবে। এবং ক্যালসিয়ামের যোজনীটা কার যাবে, এর অপর মৌলের নিচে যাবে। যেহেতু দুইটা এই ও এবং এইচ দুইটার নিচেই যাবে, তাই আমরা ও এবং এইচকে ব্র্যাকেটের মধ্যে দেবো, আর 1 লেখার প্রয়োজন হয় না। তাহলে মেইনলি যৌগটা আসবে এইরকম, বুঝতে পারছো? আবার দেখো আরেকটা যদি বলি, ফসফরাস এবং ক্লোরিন, কি বললাম, ফসফরাস এবং ক্লোরিন। ফসফরাস এখানে 3 যোজনী ইউজ করলো, আর ক্লোরিনের যোজনী তো আমরা 1 সবাই জানি। তাহলে দেখো ফসফরাস এবং ক্লোরিন যদি যুক্ত হয়, তাহলে পি এবং সিএল দুইটা মিলে যৌগ গঠন করলো। এই যৌগ গঠনটা সম্পূর্ণ করার জন্য কি করতে হবে, এদের একটির যোজনী অপরটির নিচে লিখতে হবে। তাহলে এখানে ফসফরাসের যোজনী 3, এটা যাবে ক্লোরিনের নিচে, ক্লোরিনের যোজনী 1, এটা যাবে ফসফরাসের নিচে। 1 যেহেতু লিখতে হয় না, তাহলে যৌগটা আসবে এইরকম। আরও একটা যদি উদাহরণ দেয়, তাহলে পি ফসফরাস, এখানে ধরো 5 যোজনী ইউজ করলো, আর এখানে সিএল যুক্ত হলো। তাহলে এখানে যদি 5 যুক্ত হয়, তাহলে দেখো কি হবে, পিসিএল যৌগ গঠন করলো। বাট সম্পূর্ণ করার জন্য কি করতে হবে, সম্পূর্ণ করার জন্য যোজনীগুলো একটির যোজনী অন্যটির ডান পাশে নিচে লিখতে হবে। তাহলে এখানে ফসফরাসের যোজনী কত 5, সেটা কই যাবে, ক্লোরিনের ডান পাশে নিচে, আর ক্লোরিনেরটা আসবে ফসফরাসের নিচে। যেহেতু 1 এর কোনো দাম নাই, তাহলে মেইনলি যৌগটা আসবে কি PCl5। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার শর্ত। তাহলে প্রথমটা কি ছিল, অনুগঠনকালে যে পরমাণুটি অনুগঠনে অংশ নেয় সেই পরমাণুর সংখ্যাকে ওই পরমাণুর প্রতীকের ডান পাশে নিচে লিখতে হয়। এরপরেরটা কি ছিল, দুইটি ভিন্ন মৌল যৌগ গঠন করলে তাদের একটি মৌলের যোজনী অপর মৌলের প্রতীকের ডান পাশে নিচে লিখতে হয়, যে জিনিসটা এখানে আমরা উদাহরণে দেখলাম। আরেকটা শর্ত আছে, সেটা একটু দেখি। নীল কালিটা সহজে কেন জানি বোর্ড থেকে উঠতে চায় না। দেখো আরেকটা শর্ত, 3 নাম্বার শর্ত, সেই শর্তটা কি, 3 নাম্বার শর্ত, হ্যাঁ, দুটি ভিন্ন মৌল, এটা 2 নাম্বারের মতোই, হ্যাঁ, যৌগ গঠনকালে যদি কিভাবে বলি এই কথাটা, যদি দুটি ভিন্ন মৌল যৌগ গঠনকালে যদি তাদের যোজনীকে একটি সাধারণ, তোমাদের বোঝার জন্য আমি এভাবে লিখতেছি, তোমাদের বইয়ে কথাটা অন্যভাবে লেখা আছে, সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলগুলো একটির, সেই ভাগফলগুলো মৌলের যোজনী স্থানে বা মৌলের যোজনীতে বসানো হয়। এখন কথা হচ্ছে মৌলের যোজনীতে কিভাবে বসানো হয়, ঠিক ওই 2 নাম্বারের নিয়মে একটির যোজনী অপরটির নিচে বসবে। তাহলে দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখাই একটা সালফার এবং অক্সিজেন। এখানে সালফারের যোজনী 4, অক্সিজেনের যোজনী কত 2, আমরা সবাই জানি। তাহলে সালফার এবং অক্সিজেন কি করলো, 2 নাম্বার নিয়ম অনুযায়ী, এটা কিন্তু আমরা 2 নাম্বার নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত দেখতেছি। তাহলে সালফার এবং অক্সিজেন দুইটা যৌগ গঠন করবে, সালফার এবং অক্সিজেন দুইটা যৌগ গঠন করলো, বাট কি 2 নাম্বার নিয়ম ছিল, একটির যোজনী অপরটির ডান পাশে নিচে যাবে, সেই কথা ছিল না। তাহলে সালফারের অপর মৌল কি অক্সিজেন, আর সালফারের যোজনী কত 4, তাহলে সেটা কি অক্সিজেনের নিচে যাবে। এবং অক্সিজেনের যোজনী কত 2, এই দুইটা কার নিচে যাবে, সালফারের নিচে যাবে।
এই পর্যন্ত আমাদের 2 নাম্বার নিয়মটা ছিল। বাট 3 নাম্বার নিয়মে বলছে কি, দুইটি ভিন্ন মৌল যৌগকরণকালে যদি তাদের যোজনীকে একটি সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে সেই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলগুলো মৌলের যোজনীতে বসানো হয়। তাহলে দেখো কথাটা কি বলছে মেইনলি, এখানে 2 আছে, এখানে 4 আছে। এই দুইটা সংখ্যাকে 2 এবং 4 এই দুইটাকেই দেখো তো 2 দ্বারা ভাগ করা যায় না? 2কেও 2 দ্বারা ভাগ করা যায়, 4কেও 2 দ্বারা ভাগ করা যায়। 2কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 1। এবং 4কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2। তাহলে একটি সাধারণ সংখ্যা দ্বারা যেহেতু দুইটাকেই ভাগ করা যাচ্ছে, তাহলে এখানে আমরা 2 আর 4 না লিখে এদেরকে 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 2 দ্বারা ভাগ করলে এখানে আসে 1, এখানে আসে 2। তাহলে এই সংকেতটাকে আমরা লিখব SO2। কারণ কি, দেখো এখানে যেহেতু 2 আসলো 4-এর পরিবর্তে, দেখো আমরা কিন্তু যোজনী প্রথমেই পরিবর্তন করছি, করার পরে একটা সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করছি। তার মানে কি, এটার ভাগফল যেহেতু একই সংখ্যা দ্বারা ভাগ করে একটা ভাগফল পাচ্ছি পূর্ণ সংখ্যা, তাই আমরা সেই ভাগটা করব। তাহলে দেখো অক্সিজেনের নিচে 4-এর পরিবর্তে 2 হবে এবং সালফারের নিচে 2-এর পরিবর্তে 1 হবে। 1 যেহেতু লিখতে হয় না, তাই আমরা এটার সংকেত লিখতে পারি SO2 বা সালফার ডাই অক্সাইড। কি বললাম? SO2 বা সালফার ডাই অক্সাইড। বুঝাইতে পারছি তোমাদেরকে? আরেকটা যদি উদাহরণ দিই, দেখো ক্যালসিয়ামের যোজনী কত আমরা জানি? 2। এবং কি সালফেট SO4 2-। এখানে সালফেটের যোজনী কত? যৌগমূলকের যোজনী কত? যেই তাদের আধানটা থাকবে সেই আধানের চার্জ ছাড়া যে সংখ্যাটা থাকবে সেটাই। তাহলে 2 এরও 2। তাহলে ক্যালসিয়াম এবং সালফেট যৌগ গঠন করলে কীরকম হওয়ার কথা? CaSO4। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজনীও 2, সালফেটের যোজনীও 2। তাহলে ক্যালসিয়ামের নিচেও 2 আসবে এবং পুরো সালফেটের নিচেও কি যাবে? 2 যাবে। এখন ব্র্যাকেটটা কেন দিচ্ছি? ব্র্যাকেটটা দিচ্ছি কারণ এখানে সালফার এবং অক্সিজেন দুইটার নিচেই 2 আছে এবং দুইটাকে একত্রে বোঝানোর জন্য ব্র্যাকেটটা দিচ্ছি। তাহলে এখন দেখো ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়ামের নিচেও 2, সালফেটের নিচেও 2। কারণ কি, সালফেটেরটা ক্যালসিয়ামের নিচে আসছে, ক্যালসিয়ামেরটা সালফেটের নিচে গেছে। কিন্তু এখানে দেখো এই দুইটাই যেহেতু 2, তাহলে এদেরকে কি আমরা 2 দ্বারা কাটতে পারবো না? একে পারবো, একেও 2 দ্বারা কাটলে 1, একেও 2 দ্বারা কাটলে 1। তাহলে আলটিমেটলি সংকেতটা কি হবে? CaSO4। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি ব্র্যাকেট দিলাম না কেন? কারণ দেখো এদের নিচে 1 আছে, যদি আমি ব্র্যাকেট নাও দেই তাও তো এগুলোর নিচে একই প্রকাশ করতেছে, তাই না? এই জন্য এই জিনিসটার নিচে ব্র্যাকেট দিলাম না। তাহলে আশা করি 3 নম্বর যে শর্তটা ছিল এই শর্তটাও তোমাদেরকে বুঝাইতে পারছি। দেখো সংকেত লেখার যে 3টা নিয়ম ছিল এই 3টা নিয়ম তোমাদেরকে দেখাইলাম। এরপরে আসো আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। কি বললাম? আণবিক সংকেত ও গাঠনিক সংকেত কেমন? দেখো আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত কি? এতক্ষণ আমরা যে সংকেতগুলো দেখলাম এগুলাই হচ্ছে আণবিক সংকেত। মানে কোনো মৌলের প্রতীক এবং কোনো মৌলের প্রতীক এবং তার সংখ্যাকে ব্যবহার করে যে সংকেতগুলো লেখা হয় তাকে কি বলা হয়? আণবিক সংকেত। বুঝাইতে পারিনি? বললাম যে এক বা একাধিক মৌল মিলে তো যৌগ গঠন করে, তাই না? মৌল বা যৌগমূলক মিলে যৌগ গঠন করে। এই যে মৌল বা যৌগমূলক মিলে যৌগ গঠন করতেছে, এদের প্রতীক এবং এদের সংখ্যাকে নিয়ে যে সংকেতটা লেখা হয় তাদেরকে বলা হয় আণবিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত কাকে বলে? এই যে এক বা একাধিক মৌল বা পরমাণু যুক্ত হয়ে যে যৌগটা গঠন করতেছে, এই যৌগে তারা কিভাবে অবস্থান করতেছে এই গঠনটা যে ত্রিমাত্রিক বিন্যাসে দেখানো হয় এটাকে বলা হয় গাঠনিক সংকেত। তাহলে কি বললাম? আণবিক সংকেত মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত এবং সংখ্যাকে ব্যবহার করে যে সংকেতটা লেখা হয় তাকে বলা হয় আণবিক সংকেত। তাহলে আমি যদি একটু সংজ্ঞাটা লিখে দেই, আণবিক সংকেত কি? কোন মৌল বা যৌগমূলকের
প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যা সহ যে সংকেত লেখা হয়। এখানে দেখো সংকেত দুইটা আসছে। এই সংকেতটা হচ্ছে যৌগমূলকের সংকেত বুঝাইছে। হ্যাঁ, মৌলের ক্ষেত্রে প্রতীক হয় এবং যৌগমূলকের ক্ষেত্রে সংকেত হয়। তাহলে প্রতীক এবং সংকেত দুইটা একত্রে মিলে যদি আরেকটা নতুন সংকেত গঠন করে, সংখ্যা সহ যে সংকেত লেখা হয় তাকে আণবিক সংকেত বলে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা এতক্ষণ যে যৌগগুলো দেখলাম সবই। যেমন দেখো মৌল যদি বলি, কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন তৈরি করে, ঠিক আছে। এরপরে দেখো কার্বন এবং হাইড্রোজেন এগুলা জৈব যৌগতে, আমরা জৈব হচ্ছে জীবাশ্ম জ্বালানি যেটা আছে জীবাশ্ম, ওইটাতে দেখব এই কার্বন এবং হাইড্রোজেন মিলে শুধু মিথেনই না, এরা প্রোপেন তৈরি করে, বিউটেন তৈরি করে, পেন্টেন, হেক্সেন, অনেক কিছু তৈরি করে। আবার যদি বলি তোমার হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করে, H2O। এরপরে যদি আবার বলি হচ্ছে সালফার এবং অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এই যে সংকেতগুলো পাচ্ছি যৌগের, এই সংকেতগুলোকে বলা হয় আণবিক সংকেত। এই সংকেতগুলোকে কি বলা হয়? আণবিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত কাকে বলে? এই সংকেতগুলো কিভাবে গঠিত হয়, মানে এই পরমাণুর এই সংকেতটা কিভাবে গঠিত বা এই যৌগটা কিভাবে গঠন করে সেটাকে বলা হয় গাঠনিক সংকেত। তাহলে গাঠনিক সংকেতটা যদি দেখায়, দেখো CH4, এটাকে কি বললাম? মিথেন। এটার নাম কি? মিথেন। তাহলে এই মিথেনটা কিভাবে গঠিত? মিথেনের এটা কি বললাম? এটা হচ্ছে মিথেনের আণবিক সংকেত। আণবিক সংকেত, হ্যাঁ। আর এটার গাঠনিক সংকেত কি? কার্বনের হচ্ছে হাত 4টা বা যোজনী 4, এই 4 যোজনী কার্বনের 4টা যোজনী কি করবে? হাইড্রোজেনের 4টাকে যুক্ত করে রাখবে। এই যে গঠনটা দেখতেছি এটাই হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত। এরপরে কি? কার্বন এবং হাইড্রোজেন, এটা কি বললাম? প্রোপেন। এটার কি দেখো, এই যে প্রোপেনটা মূলত এইভাবে গঠিত হয়, হ্যাঁ। এই প্রোপেনের এই গঠনটাকে বলা হয় গাঠনিক সংকেত। এই জিনিসগুলো তোমরা এখন বুঝবা না, যখন তোমাদের একাদশ অধ্যায় পড়াবো তখন তোমরা বুঝবা। আবার এটাতে দেখো হাইড্রোজেন অক্সাইড বা কি পানি, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা কি বললাম? পানির আণবিক সংকেত। কিন্তু এটার গাঠনিক সংকেত কি দেখো, মূলত এই জিনিসটা এইভাবে গঠিত হয়। এই গঠনটাকে বলা হয় গাঠনিক সংকেত এবং এটাকে বলা হয় আণবিক সংকেত। এটার ক্ষেত্রে দেখো সালফারের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, তার মানে কি এই যৌগটা এইভাবে গঠিত হবে। বুঝাইতে পারছি? এখন দেখো এইভাবে কি, এই যে একটা বন্ধনীতে 2টা করে ইলেকট্রন থাকে, এগুলা যখন আমরা সমযোজী বন্ধন বা ধাতব বন্ধন করবো তখন জিনিসগুলো জানবো। আবারও বলতেছি, এই জিনিসগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট গাঠনিক সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্যটা কি এটা তো বুঝতে পারতেছো নাকি? যদি এইটা বুঝতে পারো তাইলেই তোমাদের জন্য এখানে এনাফ, এখানে আর কিচ্ছু জানতে হবে না। তাহলে আণবিক সংকেতের সংজ্ঞাটা লিখে দিলাম। গাঠনিক সংকেতের সংজ্ঞাটা কী হবে আমি বলতেছি, তোমরা লিখে নাও। যে কোনো যৌগে মৌলসমূহ কিভাবে অবস্থান করে এইটা যে সংকেতের মাধ্যমে জানা যায় তাকে গাঠনিক সংকেত বলে। দেখো তো এই মৌলতে পরমাণুগুলো কিভাবে অবস্থান করতেছে এটা আমরা একটা সংকেতের মাধ্যমে জানতেছি না? জানতেছি। আর এই সংকেতটাকে কি বলতেছি? গাঠনিক সংকেত। আশা করি জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো দেখো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে তোমাদের প্যারা হয় না, কারণ তোমরা বুঝতে পারো গাঠনিক সংকেত মানে কীভাবে গঠিত সেই স্ট্রাকচারটা দেখায়, আর আণবিক সংকেত ওভারঅল সংখ্যা এবং প্রতীককে দেখায়। তো এটা নিয়ে আর তাই আলোচনা দীর্ঘায়িত করব না, এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। এরপরে দেখো আণবিক সংকেত গেল এবং গাঠনিক সংকেত গেল। এরপরে যদি আমরা বলি, তোমাদের বইয়ে আছে হচ্ছে 2-এর নিয়ম ও অষ্টক নিয়ম। তোমাদের বইয়ে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত শেষ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই লাগবে। 2-এর নিয়ম ও অষ্টক নিয়ম। কি বললাম? 2-এর নিয়ম এবং
অষ্টক নিয়ম। ঠিক আছে, দেখো প্রথমে আমরা পড়ব অষ্টক নিয়ম। অষ্টক বলতে কি বোঝায়? অষ্টক কথাটার অর্থ কি? আট। কি? আট। তাহলে এক বা একাধিক পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, কি বললাম? এক বা একাধিক পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার কিংবা আদান প্রদানের মাধ্যমে যদি সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন ধারণ করে বা সর্বশেষ কক্ষপথ 8 ইলেকট্রন বিশিষ্ট হয়, তাইলে এদের সর্বশেষ কক্ষপথে কি অষ্টক পূর্ণ হয়। আর এই নিয়মটাকেই বলা হয় অষ্টক সূত্র বা 8-এর নিয়ম। বুঝাইতে পারেনি মনে হয়। দেখো, 2 বা ততোধিক পরমাণু পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার কিংবা আদান প্রদানের মাধ্যমে যদি সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন গ্রহণ করতে পারে বা 8টি ইলেকট্রন বিশিষ্ট সর্বশেষ কক্ষপথ গঠন করতে পারে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অষ্টক সূত্র বা 8-এর নিয়ম। নিয়মটা কি দেখায় যদি তোমাদেরকে এখন একটু, সেটা হচ্ছে দেখো, আমরা যদি বলি একটা উদাহরণ কি দিতে পারি তোমাদেরকে, ধরো যে মিথেন, হ্যাঁ CH4 মিথেনই বললাম। মিথেন দেখো তো, সেন্ট্রালে কি দেখলাম? কার্বন। কার্বনের প্রথম কক্ষপথে কয়টা? 2টা। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। হাইড্রোজেনের কত? 1। তাহলে 2টা। এরপরে আচ্ছা, মিথেন না দেখায় তোমাদেরকে আরেকটা দিয়ে দেখায়, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে ক্লোরিনের সাথে কোনো একটা যুক্ত করে দেখায়। ক্লোরিনের সাথে যুক্ত করলে কাকে যুক্ত করা যায়? ক্লোরিনের সাথে না? তাহলে ক্লোরিন এবং হাইড্রোজেনে যুক্ত করলাম। ক্লোরিন এবং হাইড্রোজেনে যুক্ত করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লোরিন এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? সবাই জানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা। আচ্ছা, আজান হচ্ছে, আজানটা শেষ হোক, আমি ততক্ষণে দাগাই। আচ্ছা, আজান শেষ। দেখো, আমি এখানে বেশ কয়েকটা যৌগ লিখছি। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এখানে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। আর ক্লোরিনের কত? 17। এই হাইড্রোজেনের 1, এটা আমরা পরে দেখতেছি। ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টি আছে? 7টি আছে। কয়টি আছে? 7টি। সে যদি কারো থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে বা কারোর সাথে যদি ইলেকট্রন একটি শেয়ার করতে পারে, তাহলে তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হবে? 8টি। আমরা এখন দেখতেছি 8-এর নিয়ম। আর 8-এর নিয়ম দেখতেছি, এই নিয়মের শর্ত কি? সর্বশেষ কক্ষপথে যে কোনো মূল্যে 8টি ইলেকট্রন নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে এই ক্লোরিনটা কি করবে দেখো, অন্য একটা কালি দিয়ে যদি দেখাই, ক্লোরিনটা এই যে হাইড্রোজেনটা আছে, এখানে কি হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। এই যে হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে লাল কালিটা হাইড্রোজেনের ইলেকট্রন দেখাচ্ছি এবং কালো কালিটা কিসের ইলেকট্রন? কালো কালিটা ক্লোরিনের ইলেকট্রন। তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কি 8টা ইলেকট্রন হয়েছে কিনা? ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়েছে কিনা আমাকে একটু বলো। দেখো, শেয়ার করলেও এটা কিন্তু ক্লোরিনের কক্ষপথেও আছে, হাইড্রোজেনের কক্ষপথেও আছে। তার মানে কি এই ইলেকট্রনটা দুইজনারই।
তাহলে দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা আছে? দুইটা, দুইটা চারটা, দুইটা চারটা, দুইটা আটটা। কয়টা? আটটা। তার মানে কি এই যে হাইড্রোজেনের সাথে ক্লোরিন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করলো? সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ করলো। এই যে এই নিয়মটা, এটাই হচ্ছে কি 8-এর নিয়ম। এখন কেন 8-এর নিয়মটা বলা হচ্ছে বা অষ্টকপূর্ণ কেন করবে সেটা বলি। সকল মৌলই চাই স্থিতিশীলতা অর্জনের জন্য। চতুর্থ অধ্যায়ে জিনিসগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়। সকল মৌল স্থিতিশীলতা অর্জন করতে চায়। এই যে স্থিতিশীলতা অর্জন করার জন্য মৌলের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে হয়। কয়টি? 8টি। অর্থাৎ এই যে সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে মৌলটা কি হয়? স্থিতিশীল হয়। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্যই সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন ধারণ করতে চায়। ওই সময় 8 নিয়মের বিজ্ঞানীদের মতবাদ এটা। এই জন্য কী করে? ইলেকট্রন শেয়ার, গ্রহণ অথবা দানের মাধ্যমে সবাই সর্বশেষ কক্ষপথে কী করে? 8টি ইলেকট্রন বিশিষ্ট কক্ষপথ গঠন করে। তাহলে এটার ক্ষেত্রে যদি আসো তাহলে কি ফ্লোরিনটা কী করবে? এই ফ্লোরিনটা হাইড্রোজেনের সাথে কী করবে? একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এটা হাইড্রোজেন, একটা ইলেকট্রন শেয়ার করলে কি হয় দেখো তো? ফ্লোরিনের শেষ কক্ষপথেও কয়টা হয়? 8টা ইলেকট্রন হয়। বুঝাইতে পারলাম? তাহলে ফ্লোরিনের শেষ কক্ষপথেও কি হয়? 8টা ইলেকট্রন হয়। তাহলে তো দুইটা শেয়ার দেখলাম। এখন যদি কি ত্যাগ বা গ্রহণ দেখি তাহলে কি দেখো, এখানে কি লিখছি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে 2 হবে। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? 2টা। আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? 7টা। আমরা আগেই দেখলাম, তাই না? তাহলে দেখো তো এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কি 7টা ইলেকট্রন হয়েছে? হয়েছে। এই পাশে যদি আরেকটা ক্লোরিন দাগাই তাহলে 1টা, 2টা, 3টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12, 13, 14, 15, 16, 17। দেখো এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথেও 8টা ইলেকট্রন নাই, ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথেও 8টা ইলেকট্রন নাই। বাট সকল মৌলই কি চায়? সর্বশেষ কক্ষপথটা 8টা ইলেকট্রন বিশিষ্ট করতে চায়। দেখো তো ক্লোরিনের এখানে সর্বশেষ কক্ষপথ 8টা করতে গেলে হয় 7টা ইলেকট্রন তাকে ত্যাগ করতে হবে অথবা একটা গ্রহণ করতে হবে। তাহলে 7 জনের সাথে যুদ্ধ করা সহজ না 1 জনের সাথে? অবশ্যই 1 জনের সাথে। তাহলে তখন সে কি করবে? এমন কাউকে খুঁজবে যে তাকে একটা ইলেকট্রন দিয়ে তার অষ্টক পূরণ করে দিবে। তো এরকম খুঁজতে খুঁজতে সে এইরকম ধাতুগুলোর দেখা পাবে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো ধাতুর দেখা পাবে। তখন এই ধাতুগুলোর দেখো সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। 8টা ইলেকট্রনের জন্য এদের আরও 6টা ইলেকট্রন প্রয়োজন। তাহলে 6 জনের সাথে যুদ্ধ করা সহজ না 2 জনের সাথে? সেম কথা এখানেও, এদের কথাও সেম, যে 2 জনের সাথে যুদ্ধ করা সহজ, 2 জনকে আমরা সহজেই ত্যাগ করে দেই। তাহলে এই 2 জনকে যদি তারা বের করে দিতে পারে তাহলে তাদের এই শেষ কক্ষপথটা থাকবে না, তখন তাহলে এই 2 নম্বর কক্ষপথটাই তাদের শেষ কক্ষপথ হবে। তাহলে 2 নম্বর কক্ষপথ 8টা থাকবে, তখন তারা কি স্থিতিশীল হবে। তখন ক্লোরিন আর ম্যাগনেসিয়াম সিদ্ধান্ত নিল কি, যে এই যে ম্যাগনেসিয়ামের 2টা আছে, এ ক্লোরিনকে সেগুলা দান করে দিবে। কি করবে? ক্লোরিনকে সেগুলা দান করে দিবে। দেখো যখন এগুলা দান করে দিল তখন কি এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা যখন এখানে আসলো তখন কি আর এই ইলেকট্রনগুলো এখানে থাকলো না? এই ইলেকট্রনগুলা এখানে থাকলো না। যদি ইলেকট্রনগুলো এখানে না থাকে তাহলে দেখো তো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন আছে? নাই। তার মানে যে কক্ষপথে ইলেকট্রন নাই সেই কক্ষপথের কোনো কি নাই, কোনো দামও নাই। তাহলে দেখো তো ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দান করার পরে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আসলো? 8টা। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা আসলো? 8টা। এই ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা আসলো? 8টা। এই যে 8টা করে ইলেকট্রন শেষ কক্ষপথে অর্জনের মাধ্যমে তারা যে স্থিতিশীল হয়, এই নিয়মটাকেই বলা হয় অষ্টক নিয়ম। কি বলা হয়? অষ্টক নিয়ম। এরপরে আসো 2-এর নিয়মে যাব আমরা। কিসের নিয়মে যাব? 2-এর নিয়ম। দেখো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করলা, যৌগ গঠনকালে আমরা কি দেখলাম? সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিচ্ছে। তাহলে সবসময় যদি 8টা ইলেকট্রনই নেয় তাহলে যাদের শেষ কক্ষপথে 2টা বা 4টা থাকবে তারা কি স্থিতিশীল হতে পারবে না? এই জিনিস নিয়ে গবেষণা করতে করতে বিজ্ঞানীরা আরেকটা সূত্র আবিষ্কার করলেন যেটাকে বলা হয় 2-এর নিয়ম। কি বললাম? 2-এর নিয়ম। এই 2-এর নিয়মটা অষ্টক নিয়মের পরে আসে এবং এই 2-এর নিয়মটা অধিক গ্রহণযোগ্য। কি বললাম? 2-এর নিয়মটা অধিক গ্রহণযোগ্য। 2-এর নিয়মটা কি দেখো? 2-এর নিয়মটা হচ্ছে যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে 1 বা একাধিক ইলেকট্রন
জোড়া গঠন করে অবস্থান করবে। কি করবে? জোড়া গঠন করে অবস্থান করবে। আর জোড়া গঠন করে অবস্থান করলে তারা কি হয়? মোটামুটি স্থিতিশীল হয়। তাহলে দেখো এখন কীরকম, তোমাদেরকে যদি একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে PCl3 এবং PCl5। দুইয়ের নিয়মটা কেন হয়েছে তোমাদেরকে এই দুইটা উদাহরণের মাধ্যমে আমরা দেখাইতে পারবো। এটা আমি এদিকে একটু ক্রস করে লিখলাম। তাহলে দেখো এখানে কি ফসফরাস, ফসফরাসের কক্ষপথ কয়টা? 3টা। কি কি? 1 2 তাহলে এর শেষ কক্ষপথে কয়টা থাকবে? 5টা থাকবে, 5টা এভাবে থাকবে। হ্যাঁ, যেহেতু এর সাথে কি আছে? 3টা ক্লোরিন যুক্ত আছে। তাহলে দেখো এই ক্লোরিনগুলো কিভাবে যুক্ত হবে? এখানে ধরো ক্লোরিন, ক্লোরিনেরও কক্ষপথ কয়টা? ক্লোরিনেরও কক্ষপথ 3টা না? তাহলে এর প্রথম কক্ষপথে কয়টা? 2টা করে। দ্বিতীয় কক্ষপথে 8টা। তৃতীয় কক্ষপথের কয়টা থাকে? 7টা। কয়টা? 7টা। তাহলে এর অষ্টক পূরণের জন্য কয়টা দরকার? এর অষ্টক পূরণের জন্য 1টা দরকার। কয়টা? 1টা। সে 1টা নিল, ঠিক আছে? আচ্ছা, নিল। আমি এখন আর প্রথম কক্ষপথ দেখাবো না, একবার শেষ কক্ষপথ দেখাবো। ধরো এটা ক্লোরিনের শেষ কক্ষপথ। কি? আচ্ছা, দেখেই দেই। এটা তার ইলেকট্রন দিব না, শেষ কক্ষপথে শুধু ইলেকট্রন দিব। তাহলে দেখো আরেকটা ক্লোরিন কি করলো? আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন এখান থেকে শেয়ার করলো। তাহলে কি এখানে ক্লোরিনের আরেকটা কি হলো? অষ্টক পূরণ হলো। এখানে আরেকটা ক্লোরিন দিলাম, এই ক্লোরিনটা কি করলো? এখানে আরও একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে এই ক্লোরিন যে আরেকটা ইলেকট্রন শেয়ার করলো, করার মাধ্যমে কি হলো দেখো তো? এই ক্লোরিনেরও কি অষ্টক পূরণ হলো না? তাহলে কি ক্লোরিনগুলো স্থিতিশীল হলো না? অবশ্যই হইলো। হইল কি না বলো? অবশ্যই কিন্তু স্থিতিশীল হয়েছে। তাহলে দেখো এখানে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন ছিল। সেই ফসফরাস 3টা ক্লোরিনের সাথে 3টা ইলেকট্রন শেয়ার করলো, করে সর্বশেষ কক্ষপথে ফসফরাসও 8টা নিল। এই নিয়মটা আমরা 8-এর নিয়মে দেখলাম। তাহলে এখানে তো তার 8টা পূরণ হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে তাহলে কিভাবে হবে? PCl5টা যদি গঠন করে দেখায়, দেখো এখানে ফসফরাসের যোজনী কত? 5। 1 2 3 4 5। সর্বশেষ কক্ষপথে তার তো 5টা ইলেকট্রন থাকবে, তাই না? এটা তো আমরা জানি। এই 5টা দিয়ে সে কি করবে? 5টা ক্লোরিনের সাথে যুক্ত হবে। কয়টা? 5টা। আমি ক্লোরিনের শুধু শেষ কক্ষপথগুলো দেখাচ্ছি তোমাদেরকে এখানে। মানে এই ক্লোরিন আর এই ক্লোরিন একই, বাট আমি শুধু এই বাহিরের কক্ষপথটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বাহিরের কক্ষপথটা শুধু দেখাচ্ছি। তাহলে দেখো তো এখানে ক্লোরিনটা কি করলো? একটা ফসফরাস 5টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হলো। তাহলে 5টা ক্লোরিন পরমাণুর সাথে যদি যুক্ত হয়, তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো দেখো তো? 10টা। কয়টা হলো? 2 4 6 8 10। শেষ কক্ষপথে 10টা ইলেকট্রন হলো। এখানেই ঝামেলা বেঁধে যায়। ঝামেলাটা কি? আমরা তো জানি সকল পরমাণু তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ করতে চাই, কারণ 8টা ইলেকট্রন হলে সেই স্থিতিশীল হয়। কিন্তু এখানে যে 10টা হয়েছে, তাহলে কি সেই স্থিতিশীল নয়? এও স্থিতিশীল। তাহলে কেন সেই স্থিতিশীল হলো? এটা নিয়ে ধারণা করে বিজ্ঞানীরা কি করলেন? 2-এর নিয়ম আবিষ্কার করলেন। আর 2-এর নিয়মটা কি ছিল? এক বা একাধিক মৌল শেষ কক্ষপথে কি করবে? জোড়ায় জোড়ায় অবস্থান করবে। দেখো এখানে জোড়ায় জোড়ায় সব মৌল অবস্থান করতেছে, তার মানে এটা কি? 2-এর নিয়ম মানছে, তার মানে এটাও কি? স্থিতিশীল। তাহলে 2-এর নিয়মের ক্ষেত্রে আরেকটা যদি উদাহরণ দেখায়, দেখো সেটা কি? সেটা হচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইড আমরা দেখলাম না? ফ্লোরিনের কি সর্বশেষ কক্ষপথে কয়টা ছিল? 9টা। 9টা ছিল না? সে কি করছিল? হাইড্রোজেনের সাথে একটা শেয়ার করছিল। তাহলে শেয়ার করে এখানে কয়টা হলো? 8টা হলো। ফ্লোরিনের 8টা হয়েছে, বাট হাইড্রোজেনের কয়টা হয়েছে দেখো তো? হাইড্রোজেনের 2টা হয়েছে। হাইড্রোজেনের 2টা হয়েছে মানে কি? এখানে তার 1 জোড়া হয়েছে, তার মানে কি? সে জোড়া গঠন করছে, মানে সে 2-এর নিয়ম মানছে। তার মানে এখানে ফ্লোরিনটাও স্থিতিশীল, হাইড্রোজেনটাও
স্থিতিশীল। এইটাই হচ্ছে 8-এর নিয়ম এবং 2-এর নিয়ম। ওভারঅল কথা হচ্ছে 8-এর নিয়মটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন যে কোনো মূল্যে সে গ্রহণ করবে বা 8টা ইলেকট্রন বিশিষ্ট কক্ষপথ গঠন করবে। আর 2-এর নিয়মটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় রাখবে। এটাই হচ্ছে 2-এর নিয়ম। আশা করি 8-এর নিয়ম এবং 2-এর নিয়ম তোমাদেরকে বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। মোটামুটি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল এটা। এই টপিকটা তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো আজকের ক্লাসে যেগুলো পড়াইলাম সেগুলো পুনরায় তোমরা আবার দেখবা যদি না বুঝে থাকো, এবং যদি বুঝে থাকো তাহলে অবশ্যই নোট করবা এবং নোটটা আমাদের গ্রুপে কি করবা, গ্রুপে শেয়ার দিবা। গ্রুপটা কই পাবা? আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া দেখবে। পেজ গ্রুপ যে কোনো জায়গাতে শেয়ার দিতে পারো। যাদের নোটটা সবচেয়ে ভালো হবে তাদেরকে পুরস্কৃত করবে। আমি কথাটা বারবার বলতেছি, তো দেরি না করে এখনই নোটটা করে ফেলো এবং আমাদের গ্রুপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।